হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এসআইএম একাডেমিতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের আমরা আপার প্রাইমারি টেটের যে এক্সামটি হতে চলেছে 2026 মার্চের, আমি তোমাদেরকে সেই এক্সামেরই সোশ্যাল স্টাডিজের ওপরে সম্পূর্ণ একটি প্র্যাকটিস সেট করাবো। এটি হলো তোমাদের প্রথম ক্লাস। এই প্র্যাকটিস সেটে তোমরা পাবে ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের মিক্স কোশ্চেন। তোমরা জানো সোশ্যাল স্টাডিজ থেকে তোমাদের 60 নম্বরের মোট প্রশ্ন আসে, 60টি প্রশ্ন আসে 60 নম্বরে। এই প্রশ্নগুলো মূলত হয় ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান থেকে, এবং এবারে দেখা যাচ্ছে হয়তো ইকোনমিক্সেরও কিছু প্রশ্ন আসতে পারে। তাই তোমাদেরকে আমি একটি পূর্ণাঙ্গ প্র্যাকটিস করাবো। তোমরা রেগুলার এই ক্লাসগুলি করবে। তোমাদের প্রিপারেশনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই প্র্যাকটিস সেটটি খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাদেরকে বলবো মনোযোগ সহকারে এই ক্লাসটি করবে। দেখো, প্রথম প্রশ্নে কি বলা হয়েছে। প্রথম প্রশ্নে বলেছে, চন্দ্রগুপ্ত মৌর্য কার পরামর্শে রাজনীতি ও প্রশাসনের দক্ষতা অর্জন করে? তাহলে ইতিহাস থেকে এই প্রশ্নটি রাখা হয়েছে। তাহলে এটি সঠিক অ্যান্সার কোনটা হবে? তোমরাও আমার সাথে সাথে অ্যান্সার করার চেষ্টা করো, এবং তোমাদের স্কোর কত হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য কার পরামর্শে রাজনীতিতে ও প্রশাসন দক্ষতা অর্জন করে? প্রশাসনের যে দক্ষতা, অপশানে বলা হয়েছে বিষ্ণুগুপ্ত, চাণক্য, অশোক, মহাপদ্মনন্দ। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা? না, অপশান বি, চাণক্য। এর সাথে তোমাদেরকে মনে রাখতে হবে চাণক্য ছিলেন চন্দ্রগুপ্তের গুরু ও পরামর্শদাতা। তাহলে চাণক্য কে ছিল? না, চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু ছিল এবং পরামর্শদাতা ছিল। তোমরা জানো মৌর্য সাম্রাজ্যর প্রতিষ্ঠাতা কে? না, চন্দ্রগুপ্ত মৌর্য। কিন্তু মৌর্য সাম্রাজ্যের আগে যে রাজবংশটা ছিল সেটা কোনটা ছিল? না, সেটা হলো নন্দবংশ। এই নন্দবংশের শেষ রাজা ছিল ধননন্দ। ধননন্দকে হত্যা করে চন্দ্রগুপ্ত চাণক্যের সাহায্যে ধননন্দকে হত্যা করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। এবার এখান থেকে তোমাদের মনে রাখতে হবে অস্ত্রশাস্ত্র। এই অস্ত্রশাস্ত্র লেখককে? না, চাণক্য। এই অস্ত্রশাস্ত্র থেকে আমরা রাষ্ট্রনীতি ও অর্থ ব্যবস্থার নিয়ম জানতে পারি। তার কৌশল নন্দ রাজবংশের পতন ও সাম্রাজ্যের উত্থান ঘটে। এখানে কার কথা বলা হচ্ছে বলতো? এখানে চাণক্যর কথা বলা হচ্ছে, যে চাণক্যই ছিল নন্দ রাজবংশের পতন ও মৌর্য সাম্রাজ্যের উত্থানের ঘটার পিছনে কারণ। কারণ চাণক্যের সাহায্যে চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু ধননন্দকে হত্যা করেছিল এবং মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। নেক্সট প্রশ্ন দেখো, 2 থেকে প্রশ্ন বলা হয়েছে, ধর্ম মহাপাত্র কার রাজত্বকালে নিয়োগ করা হয়েছিল? অপশানে বলা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, সমুদ্রগুপ্ত, নাকি চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? না, ধর্ম মহাপাত্র কার রাজত্বকালে নিয়োগ করা হয় সেটি হবে অশোকের রাজত্বকালে। এর সাথে তোমাদেরকে মনে রাখতে হবে অশোক ধর্ম প্রচারের জন্য ধর্ম মহামাত্য নামে বিশেষ আধিকারিক নিয়োগ করেন। তাহলে অশোক তার ধর্ম প্রচার করার জন্য ধর্ম মহামাত্য নামে এক বিশেষ আধিকারিককে নিয়োগ করেন। তাদের কাজ ছিল নৈতিকতা ও সহানুভূতি ও ধর্মীয় সহিষ্ণুতা ছড়ানো মানুষের মধ্যে। এটি মগধ প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ ছিল। নেক্সট প্রশ্ন দেখো, হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? অপশানে বলা হচ্ছে কনৌজ, বি পাটলিপুত্র, সি উজ্জয়িনী, ডি মথুরা। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? না, হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজে। নেক্সট প্রশ্ন দেখো, কনৌজ থেকে আমাদের যেটা মনে রাখতে হবে, সপ্তম শতকে হর্ষবর্ধন কনৌজকে রাজধানী করে। তাহলে কোন শতকে, কোন শতাব্দীতে? সপ্তম শতাব্দীতে হর্ষবর্ধন কনৌজকে তার রাজধানী করছে। তিনি ছিলেন এক প্রগতিশীল রাজা, যিনি বৌদ্ধ ও হিন্দু ধর্মের মধ্যে সম্বন্ধ বজায় রাখতেন। তার রাজত্বকালকে ভারতের শেষ হিন্দু সাম্রাজ্য বলেও উল্লেখ করা হয়। তাহলে কার রাজত্বকালে শেষ হিন্দু সাম্রাজ্য বলে উল্লেখ করা হয়? তখন অপশানের উত্তর হবে হর্ষবর্ধন। নেক্সট প্রশ্ন দেখো, পৃথিবীর ঘূর্ণন কোন দিক থেকে কোন দিকে হয়? এতক্ষণ আমরা ইতিহাসে প্র্যাকটিস করেছি, এবারে আমরা ভূগোলের কিছু প্রশ্ন প্র্যাকটিস করব। পৃথিবীর ঘূর্ণন কোন দিক থেকে কোন দিকে হয়? অপশান এতে বলছে পশ্চিম থেকে পূর্বে, অপশান বি পূর্ব থেকে পশ্চিমে, অপশান সি উত্তর থেকে দক্ষিণে, অপশান ডি দক্ষিণ থেকে উত্তরে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? না, পৃথিবীর ঘূর্ণন কোন দিক থেকে কোন দিকে হয়, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে পশ্চিম থেকে পূর্বে। অপশান এ এখানে সঠিক অ্যান্সার। তোমাদের এর সাথে আরও মনে রাখতে হবে
পৃথিবী পশ্চিম থেকে পূর্বের দিকে নিজের অক্ষের ঘূর্ণন করে, এই কারণে সূর্যকে আমরা পূর্ব দিকে উদিত হতে দেখি বা উঠতে দেখি। ঘূর্ণনের ফলেই কিন্তু দিন রাতের পরিবর্তন ঘটে। নেক্সট প্রশ্ন দেখো, 5 থেকে প্রশ্ন বলা হয়েছে, মৌসুমী বায়ু ভারতের কোন বৈশিষ্ট্যকে নির্দেশ করে? অপশন এ তে বলছে স্থায়ী বায়ু, বি মৌসুমী পরিবর্তনশীল বায়ু, সি শীতল বায়ু প্রবাহ, ডি স্থির দক্ষিণের বায়ু। তাহলে 5 থেকে প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? না, মৌসুমী বায়ু ভারতের শীতল বায়ু প্রবাহকে নির্দেশ করে। এর সাথে তোমাদেরকে জানতে হবে যে মৌসুমী বায়ু ঋতু অনুসারে কিন্তু দিক পরিবর্তন করে। তাহলে মৌসুমী বায়ু ঋতু ভেদেই কিন্তু দিক পরিবর্তন করে। যেমন গ্রীষ্মে দক্ষিণ পশ্চিমের দিকে আসে, আবার বর্ষা ঋতুতে বর্ষা নিয়ে আসে, তেমনি শীতকালে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। নেক্সট দেখো, ভারতের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি? অপশানে বলা হয়েছে গঙ্গা, অপশান বি গোদাবরী, অপশান সি ব্রহ্মপুত্র, অপশান ডি যমুনা। তাহলে ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী হলো, সেটি হবে অপশান এ গঙ্গা। গঙ্গা হলো ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী এবং এবং প্রধান নদী, ভারতের প্রধান নদীও হলো গঙ্গা। এর সাথে তোমাদেরকে আরেকটু ইম্পর্টেন্ট পয়েন্টে দেখো কি বলেছে, ভারতের দীর্ঘতম নদী হলো গঙ্গা। গঙ্গার দৈর্ঘ্য যদি আমরা দেখি প্রায় 2525 কিলোমিটার দীর্ঘ, এবং ভারতের যে রাজ্যগুলির ওপর দিয়ে গঙ্গা প্রবাহিত হয়েছে সেটি হলো উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এটি ভারতের অন্যতম পবিত্র নদী হিসেবে বিবেচিত হয়। নেক্সট দেখো, 7 থেকে যে প্রশ্নটি, এটি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান থেকে আছে। সংবিধানের প্রস্তাবনা আমাদের কি শেখায়? অপশান এ তে বলছে কেবল শাসনের নিয়ম, অপশান বি রাষ্ট্রের লক্ষ্য ও আদর্শ, অপশান সি প্রশাসনিক কাঠামো, ডি বলছে রাজনৈতিক দল। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? না, সংবিধানের প্রস্তাবনা আমাদেরকে শেখায় অপশান বি রাষ্ট্রের লক্ষ্য ও আদর্শকে। নেক্সট দেখো, প্রস্তাবনা সংবিধানের মুখ্য হিসেবে কাজ করে। এতে স্বাধীনতা, সাম্য, ন্যায়, ভ্রাতৃত্বের আদর্শ তুলে ধরা হয়েছে। এটি নাগরিকদের অধিকার ও দায়িত্বের দিশা দেখায়। নেক্সট প্রশ্ন দেখো, ভারত কোন ধরনের গণতান্ত্রিক রাষ্ট্র? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান থেকে। অপশানে বলছে এককেন্দ্রিক, বি রাজতান্ত্রিক, সি ফেডারেল, ডি সমাজতান্ত্রিক প্রজাতান্ত্রিক। তাহলে ভারত কোন ধরনের গণতান্ত্রিক রাষ্ট্র? সেটি হবে সঠিক অ্যান্সার অপশান ডি সমাজতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক। এর সাথে তোমাদেরকে আরও মনে রাখতে হবে ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্র সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক। এখানে জনগণই শাসনের মেন উৎস। সমতা ও সামাজিক ন্যায় এই ব্যবস্থার মূল লক্ষ্য। 9 থেকে প্রশ্নে কি বলা হয়েছে দেখো, স্থানীয় প্রশাসনের ভিত্তিটা কি? অপশানে বলেছে সংসদ, বি গ্রাম পঞ্চায়েত ও পৌরসভা, সি বলেছে বিচার ব্যবস্থা, ডি নির্বাচন কমিশন। তাহলে স্থানীয় প্রশাসনের ভিত্তি হলো, এখানে হবে সঠিক অ্যান্সার হবে গ্রাম পঞ্চায়েত ও পৌরসভা। অপশান বি এখানে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, স্থানীয় প্রশাসনের মানুষের নিকটবর্তী প্রশাসন হলো গ্রাম পঞ্চায়েত, যারা গ্রামে বাস করে তাদের জন্য পঞ্চায়েত ব্যবস্থা, এবং যারা শহরের মানুষ তাদের জন্য পৌরসভার ব্যবস্থা করা হয়। এটি গণতন্ত্রকে নিচুতলায় প্রতিষ্ঠিত করে। নেক্সট দেখো, 10 থেকে প্রশ্নে বলা হয়েছে মৌলিক অধিকারের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? অপশান এ তে বলছে সমতার অধিকার, অপশান বি শিক্ষার অধিকার, অপশান সি সম্পত্তির অধিকার, অপশান ডি স্বাধীনতার অধিকার। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? না, মৌলিক অধিকারের মধ্যে যেটি অন্তর্ভুক্ত নয় সেটি হলো, এখানে নয় বলেছে কিন্তু সেটি হলো সম্পত্তির অধিকার। অপশান সি এখানে সঠিক অ্যান্সার। এর পাশাপাশি তোমাদের জেনে রাখা দরকার 44তম সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। তাহলে খুব গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টেন্ট প্রশ্ন হলো পলিটিক্সের, যে 44তম সংশোধনীর মাধ্যমে কিন্তু সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। এটি এখন একটি আইনগত অধিকার। তাহলে সম্পত্তির অধিকার এখন মূলত আইনগত একটি অধিকার। অন্য অধিকারগুলি সংবিধানের মৌলিক অংশ হিসাবে কিন্তু রক্ষিত। নেক্সট দেখো, দিল্লি সালতানাত প্রতিষ্ঠার প্রথম শাসক কে ছিলেন? অপশান এ তে বলছে কুতুবুদ্দিন আইবক, বি ইলতুমিশ, সি আলাউদ্দিন খিলজি, ডি মোহাম্মদ ঘুরি। তাহলে দিল্লি সালতানাত প্রতিষ্ঠার প্রথম শাসক ছিলেন, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ কুতুবুদ্দিন আইবক। নেক্সট দেখো,
কুতুবউদ্দিন আইবক ছিলেন মোহাম্মদ ঘুরির দাস। তাহলে কুতুবউদ্দিন আইবক কে ছিল না মোহাম্মদ ঘুরির দাস। মোহাম্মদ ঘুরি কিন্তু কৃতদাস হিসাবে কুতুবউদ্দিন আইবককে কিনে নিয়ে এসেছিল। তিনি ঘুরির মৃত্যুর পরে দিল্লি সালতানাত বংশ প্রতিষ্ঠাতা করেন 1206 খ্রিস্টাব্দে। তাহলে ঘুরির মৃত্যুর পরে দিল্লি সালতানাত বংশ প্রতিষ্ঠা করছে কুতুবউদ্দিন আইবক 1206 খ্রিস্টাব্দে। তাকেই ভারতের প্রথম দাস বংশের প্রতিষ্ঠাতা বলা হয়। তাহলে দাস বংশের প্রতিষ্ঠাতা বলা হয় কিন্তু কুতুবউদ্দিন আইবককে। নেক্সট প্রশ্ন দেখো, আকবরের রাজসভায় নবরত্ন কারা ছিলেন? অপশন এ তে বলছে সেনাপতি, বি প্রখ্যাত পণ্ডিত ও শিল্পী, সি ধর্মগুরু, ডি সৈনিক। তাহলে আকবরের রাজসভায় নবরত্ন কারা ছিলেন? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি প্রখ্যাত পণ্ডিত ও শিল্পীরা। এর সাথে তোমাদেরকে আরো মনে রাখতে হবে আকবরের রাজসভায় নবরত্ন অর্থাৎ 9 জন প্রতিভাবান ব্যক্তি ছিলেন। তাদের মধ্যে ছিলেন বীরবল, তানসেন, রাজা টোডরমল এবং প্রমুখ। তারা রাষ্ট্রনীতি, সঙ্গীত ও প্রশাসনের অবদান রাখেন। নেক্সট দেখো, বাংলার নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে পলাশী যুদ্ধ কবে হয়েছিল? এখানে অপশানে বলা হয়েছে 1756, অপশান বি 1757, অপশান সি 1764, অপশান ডি 1773। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? 1757, অপশান বি এখানে সঠিক অ্যান্সার। বাংলার নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে পলাশী যুদ্ধ যে হয়েছিল সেটি হলো 1757 খ্রিস্টাব্দে। ভারতের বুকে ইতিহাসের অধ্যায়ে এটি হলো সবথেকে গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ, যেটি ইংরেজদের সাথে ভারতের প্রথম যুদ্ধ, যেটি বাংলায় ঘটেছিল। এর সাথে তোমাদেরকে আরো মনে রাখতে হবে যে 1757 খ্রিস্টাব্দে আমরা সবাই জানি পলাশী যুদ্ধ হয়েছিল, কিন্তু অনেক সময় দেখা যায় এই 1757 সাথে ডেট দিয়ে কনফিউশন করে দেয় প্রশ্নটাকে। তাই তোমাদেরকে এই ডেটটাও মুখস্থ রাখতে হবে যে 23শে জুন 1757 সালে পলাশী যুদ্ধ হয় সিরাজউদ্দৌলা ও রবার্ট ক্লাইভের মধ্যে। আমরা দেখেছিলাম এই যুদ্ধে ইংরেজরা বিজয়ী হয়েছিল, এর ফলে ভারত ইংরেজ শাসনের ভিত্তিতে স্থাপিত হয়। আর এটিই ছিল ইংরেজদের সাথে ভারতের প্রথম যুদ্ধ। নেক্সট প্রশ্ন দেখো, 14 থেকে প্রশ্নে বলা হয়েছে স্বদেশী আন্দোলন কোন ঘটনার প্রতিক্রিয়ার হিসেবে শুরু হয়? তাহলে স্বদেশী আন্দোলন কোন ঘটনার প্রতিক্রিয়া হিসেবে শুরু হয়? অপশানে বলছে নীল বিদ্রোহ, বি বঙ্গভঙ্গ, সি প্রথম স্বাধীনতা সংগ্রাম, ডি খিলাফত আন্দোলন। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? না, স্বদেশী আন্দোলনের বঙ্গভঙ্গ প্রতিক্রিয়ায় হিসাবে শুরু হয়। তাহলে অপশান বি এখানে সঠিক অ্যান্সার। বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে হয়েছিল? না, 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন। এর প্রতিবাদে সমগ্র বাংলায় স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু হয়। এটি জাতীয় আন্দোলনের এক নতুন যুগ সূচনা হয়। নেক্সট দেখো, লাস্ট প্রশ্ন, 15 দাগের প্রশ্ন, ভারতের উত্তর দিকের সীমান্তে কোন পর্বতমালা দ্বারা গঠিত? ভারতের উত্তর দিকের সীমান্তে কোন পর্বতমালা দ্বারা গঠিত? অপশানে বলছে আরাবল্লী, অপশান বি সাতপুরা, অপশান সি হিমালয়, অপশান ডি বিন্দা। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? না, ভারতের উত্তর দিকের সীমান্তে যে পর্বতমালাটি রয়েছে সেটি হলো হিমালয় পর্বতমালা। অপশান সি এখানে সঠিক অ্যান্সার। আমরা জানি ভারতের উত্তর দিকে হিমালয় পর্বতমালা অবস্থিত। নেক্সট দেখো, হিমালয় ভারত ও তিব্বতের প্রাকৃতিক সীমানা তৈরি করেছে। এটি পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা। হিমালয় ভারতের জলবায়ু ও নদী প্রবাহের গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এই ছিল আজকের আমার ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং তোমরা যদি চাও আরও বেশি বেশি করে আমি প্রশ্ন নিয়ে আসি, আমি অবশ্যই আরও বেশি করে প্রশ্ন নিয়ে আসবো। তার জন্য তোমাদের আগ্রহের দরকার। তোমরা আমাকে কমেন্টে জানাবে তোমরা আরও প্রশ্ন চাও কিনা, আমি তাহলে বেশি করে তোমাদের প্র্যাকটিস সেটে রাখবো। আজকে ক্লাসটি কেমন লাগলো এবং তোমাদের স্কোর কত হলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ।